যদি আপনার ক্ষমতা থাকে, যদি আপনার আর্মির ক্ষমতা থাকে, আর আপনি যদি এক বাপের বেটা হন, 10 বাপের বেটা না হয়ে, তাহলে একটা বোমা বা একটা গুলি, একটা বারুদ এদিকে একটা ছুঁড়ে দেখান যদি ক্ষমতা থাকে। কিটা না দিয়ে ভারতীয় বর্ডারে এসে একবার ঘুরে যান না, আমি দেখব আপনার কত দম আছে। দলবল নিয়েই আসুন না ভারতীয় বর্ডারটাতে। ভারত সরকারকে বলবো বর্ডারটা খুলে দিন, আমরা বুঝে নেবো এইসব লোকগুলোকে। একটু বর্ডারের সামনে এসে এই কথাটা বলুন না, মাঝখানে না বসে। ক্ষমতা থাকে আসুন না বর্ডারে, একবার আসুন না। বড় বড় ডায়লগ মারছেন, খুব ভালো কথা, দখল করে নেবেন, করুন না, আসুন না বর্ডারে, একবার আসুন না। এইসব বাংলাদেশের এইসব কাংলাদেশিগুলোকে, যাদের গায়ে জামা প্যান্ট নেই, হ্যাঁ, যারা কিনা ওই চুরি করার সময় ওয়াশরুমের প্যান্ট পর্যন্ত চুরি করে নিয়ে যায়, আবার লোককে দেখিয়ে বেড়ায় যে 75 বছরের মহিলার একজন অন্তর্বাসের চিত্র। এইসব লোকেদের জন্য আমাদের আর্মি লাগবে না, আমাদের এখানকার ছেলেপুলেরাই কাফি। আমি তো ওয়েলকাম করব যে আপনারা আপনাদের যারা সেনাপ্রধান আছেন তাদেরকে বলুন যে ভারতবর্ষে একটা বোমা মেরে দেখাতে, খুব ভালো হয়। তাহলে আমাদের হাতে চট্টগ্রাম, রংপুর, সিলেট এগুলোতে আমরা ঢুকতে পারি। যদি ক্ষমতা থাকে তাহলে একটা ডায়লগ না মেরে যিনি বলছেন তিনি নিজেও জানেন যে তাদের দেশে যা ক্ষমতা তাতে তিনি বর্ডারটাও টপকাতে পারবেন না। তবে ওনাদের হাতে কিছু ওই প্লেন আছে, তো একটা ছুঁড়তে আমি শুধু ওনাদেরকে অনুরোধ জানাবো, ক্ষমতা থাকলে একটু ছুঁড়ে একটু অনুরোধ আমাদের এদিকে পাঠান, একটা ছুঁড়ে পাঠান। তারপরে কি করতে হয় সেটা আমাদের আর্মিও লাগবে না, ওই বিএসএফ যারা আছে তারাই দেখিয়ে দেবে। একটা ছুঁড়ে একটু দেখাতে পারলে খুব ভালো হয়, ডায়লগ না মেরে। তবে আমরা যেটা ভারত সরকারের কাছে আবেদন করব, এই যে আমাদের বাংলাদেশ যখন তৈরি হয়েছিল তার যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যেটা নিয়াজি, আসারুল্লাহ খান নিয়াজি সই করে জগজিৎ সিং আরোরাকে দিয়েছিলেন, সেই ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারটা পুরোটাই ভারতীয় আর্মি এবং ইস্ট পাকিস্তান মুক্তিবাহিনীর জয়েন্টলি সেটা এদের কাছে সারেন্ডার করেছিল। এবং সারেন্ডারটাতে ভারতীয় যিনি ইস্টার্ন কমান্ডের হেড ছিলেন তিনি রিসিভ করেছিলেন সারেন্ডার স্লিপটা। তার মানে বাংলাদেশটা ভারতের কাছে সারেন্ডার হয়েছিল। তা আমাদেরও উচিত যখন ভারতকেই সারেন্ডার করেছে তাহলে ভারতের এন্ট্রি নেওয়া। ভারত তো ওটাকে একটা দেশ হিসাবে রেকগনাইজ করে, কিন্তু কিছু পোর্শন তো আমাদেরও থাকতে পারে, তাতে অসুবিধে কোথায়? পাকিস্তান আর্মি তো ভারতের কাছে সারেন্ডার করেছিল, পাকিস্তান আর্মি তো এই বাংলাদেশের টেরোরিস্টগুলোর কাছে সারেন্ডার করেনি। তো যিনি বলছেন তাকে আমি অনুরোধ জানাবো, যদি আপনার ক্ষমতা থাকে, যদি আপনার আর্মির ক্ষমতা থাকে, আর আপনি যদি এক বাপের বেটা হন, 10 বাপের বেটা না হয়ে, তাহলে একটা বোমা বা একটা গুলি, একটা বারুদ এদিকে একটা ছুঁড়ে দেখান যদি ক্ষমতা থাকে। ওনাকে বলবো একটু বর্ডারে আসুন না, ঘুরে যান না। হুমকিটা না দিয়ে ভারতীয় বর্ডারে এসে একবার ঘুরে যান না, আমি দেখব আপনার কত দম আছে। দলবল নিয়েই আসুন না ভারতীয় বর্ডারটাতে। ভারত সরকারকে বলবো বর্ডারটা খুলে দিন, আমরা বুঝে নেবো এইসব লোকগুলোকে। একটু বর্ডারের সামনে এসে এই কথাটা বলুন না, মাঝখানে না বসে। ক্ষমতা থাকে আসুন না বর্ডারে, একবার আসুন না। বড় বড় ডায়লগ মারছেন, খুব ভালো কথা, দখল করে নেবেন, করুন না, আসুন না বর্ডারে, একবার আসুন না। ভারত আজ পর্যন্ত কোনোদিন কোনো যুদ্ধ শুরু করেনি ভারতের ইতিহাসে। তবে যে যুদ্ধ শুরু করেছে তার শেষটা কিন্তু ভারতবর্ষ দেখিয়ে গেছে। সে পাকিস্তানি হোক আর যেই হোক, ভারতবর্ষের সাথে যে কোনো দেশে যুদ্ধ হয়েছে তার শুরুটা 1971 সালেও কিন্তু ভারত যুদ্ধ শুরু করেনি। পাকিস্তান তাদের এয়ারফোর্স ঢুকিয়েছিল ভারতে এবং বোমা মেরে গিয়েছিল, শেষটা ভারত করেছিল। 65 বলুন, 71 বলুন আর যেই বলুন, আপনি এখন চায়নার সাথে যে বর্ডার হয় সেই বর্ডারে হাতাহাতি হয়, ছুরি কাঁচি অবধি থাকে। চায়নারও সাহস হয় না ভারতের দিকে একটা গুলিও ছোড়ার মতো।
তাই আমি অনুরোধ করব যারা বাংলাদেশে আছেন, আপনাদের আর্মি, আপনাদের এয়ারফোর্স আর আপনাদের ওই নৌকা করে যে জলজাহাজগুলো যায়, তাদেরকে বলুন ভারতে একটা কিছু করে দেখাতে, তাতে আমাদের খুব সুবিধা হবে। এবং যে জলজাহাজগুলো যন্ত্রাংশ পর্যন্ত ভারত পাঠায়। না, আমি তো আবারও আবেদন করব বাংলাদেশের যারা মানুষ আছেন তারা বলুন আপনাদের আর্মি, সেনাবাহিনী যারা আছেন তাদের কর্মকর্তাদের যে একটা শুরু করতে, শেষ কিভাবে করতে হয় সেটা ভারতে আমরাই দেখিয়ে দেবো। আমাদের আর্মি ফার্মিকে লাগবে না, এইসব বাংলাদেশের এইসব কাংলাদেশিগুলোকে যাদের গায়ে জামা প্যান্ট নেই, হ্যাঁ, যারা কিনা ওই চুরি করার সময় ওয়াশরুমের প্যান্ট পর্যন্ত চুরি করে নিয়ে যায়, আবার লোককে দেখিয়ে বেড়ায় যে ৭৫ বছরের মহিলার একজন অন্তর্বাসের চিত্র, এইসব লোকেদের জন্য আমাদের আর্মি লাগবে না, আমাদের এখানকার ছেলেপুলেরাই কাফি। দেখুন, আমি বারবারই একটা কথা বলি, বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা সারা পৃথিবীতে বাংলা ভাষাকে স্বীকৃত করেছেন, যার জন্য তাদেরকে সবাই সারা পৃথিবীতে সম্মান জানায়। আমিও তাদেরকে সম্মান জানাই যারা ভাষা নিয়ে আন্দোলন করে বাংলা ভাষাকে বিশ্বে স্বীকৃত করেছেন। কিন্তু তাদের একটা ভুল ছিল যে তারা তাদের দেশে কিছু রাজাকার আর কিছু বাংলাদেশিকে চিনতে পারেনি, যারা কিনা পাকিস্তানের দালাল। এখন তারা বলছেন যে পাকিস্তানের কাছে অ্যাটম বোম রয়েছে, সেটা বাংলাদেশে নাকি দেবে এবং বাংলাদেশ ব্যবস্থা করবে। তো ভারতবর্ষের কাছে যেগুলো রাখা আছে সেগুলো কি বাজি পোড়ানোর জন্য রাখা আছে? এক। দুই হলো যদি কেউ মনে করে যে পারমাণবিক বোমা নিয়ে হামলা করবে, এটা বুঝে নিতে হবে ভারতবর্ষের ১৪০ কোটি জনগণ, ৫-১০ কোটি ভারতবর্ষে মারা গেলে ভারতের কিছু যায় আসবে না, এটা বোঝা দরকার। বাংলাদেশের যদি ১৬ কোটি জনগণ কি ১৮ কোটি জনগণের মধ্যে ১০ কোটি যায়, আর পাকিস্তানের ২২ কোটির মধ্যে যদি ১০ কোটি যায়, তাহলে কিছু যায় আসবে সেই দেশটার। ভারতে যদি কিছু কেউ হামলা করে, পারমাণবিক হামলা করে, তাতে যতটা ভারতের না ক্ষতি হবে, পাল্টা ওই দুটো দেশের কি হবে সেটা বোধহয় আমাদের ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী যখন আমেরিকার রাষ্ট্রপতির সাথে কথা বলেছিলেন, অটল বিহারী বাজপেয়ী যখন আমেরিকার প্রাইম মিনিস্টার বিল ক্লিন্টনের সাথে কথা বলেছিলেন, সেটা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশটা আর বাংলাদেশ থাকবে না, তখন ওটা পুরো পুরো গড়ের মাঠ হয়ে যাবে, আমরা গিয়ে তখন ফুটবল খেলবো, পাকিস্তানেও তাই হবে, ওটা আর পৃথিবীর মানচিত্রে ওই দেশটা থাকবে না। আমি বললাম মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশকে স্বাধীন করেছেন তাদের একটা জিনিসে ভুল হয়েছিল, তারা তাদের দেশের যে রাজাকার এবং বাংলাদেশিগুলো আছে, বাংলাদেশে যে রাজাকার এবং পাকিস্তানের চর এবং বাংলাদেশিগুলো আছে, সেগুলোকে আইদার চিনতে ব্যর্থ হয়েছেন বা তাদের বিরুদ্ধে কার্যকর করেননি। এই দুটো পদের প্রবলেম হচ্ছে, কারণ বাংলাদেশের ১০০ জন জনগণ হলে তার ৫০% হলো মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ফ্যামিলি, দেশকে স্বাধীন করেছেন, বাংলা ভাষা নিয়ে লড়াই করেছেন, দলমত জাতি বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বাংলাদেশ তৈরি করার চেষ্টা করেছেন। আরেকটা সংখ্যা আছে, তারা হলো বাংলাদেশি না, তারা হলো পাকিস্তানি রাজাকার এবং বাংলাদেশি, যিনি বলছেন ধরুন কলকাতা দখল করতে আসবো, পারমাণবিক বোমা নিয়ে আসবো, এইসব মানুষগুলোকে নিয়ে আমার সত্যি কথা মনে হয় সার্কাস ময়দানে জোকারি করানো উচিত, কারণ এদের মাথাটার মধ্যে তো কিছু নেই। যদি এদের মাথাটা খোলা হয় দেখবেন সেরিবেলাম পোর্শনটাই নেই। দেখুন, অনুপ্রবেশ এটা একটা ভারতবর্ষে খুব বড় সমস্যা। আমি ভারত সরকারের কাছে আবেদন করব ভারতবর্ষের যে আইনগুলো আছে সেই আইন পরিবর্তন করতে আরও কিছু, কারণ যাকে যাকে সন্দেহজনক ব্যক্তি অনুপ্রবেশ হিসাবে ধরা পড়বে তাকে উপযুক্ত ব্যবস্থা করে দিতে হবে, এমন ব্যবস্থা করতে হবে যাতে ওদেশ থেকে এদেশে আসার এই সুবিধাটা আমরা দেবো কি কারণে বলুন তো, এবং এই দেশে কিছু রাজনৈতিক নেতা এটার মদত দিয়ে যায়, নইলে এরা অনুপ্রবেশ করতে পারে না। আমি ভারত সরকারের কাছে আবেদন করব এটাকে চিহ্নিত করে শুধু আইনি কার্যকারী করলে চলবে না, প্রয়োজনে এমন অ্যাকশন নিতে হবে যে অ্যাকশনের ফলে যারা এরা ভয় পায় এরা এখানে ঢুকতে না পায়, সাহস না পায়, এবং এটা ওরা করছে, দীর্ঘদিন ধরে করছে, আজকে থেকে তো না, ৫০ বছর ধরে এই জিনিস হয়ে আসছে। এগুলোকে আমরা নেবো কেন, এগুলোকে আমরা পুষবো কেন? যারা মানুষকে হত্যা করে, যারা মহিলাদের রেপ করে, ধর্ষণ করে, তাদেরকে আমাদের দেশে পুষতে হবে, এবং এইগুলো পাকিস্তানি রাজাকার,
এগুলো পাকিস্তানি রাজাকার। নলে বলে যে পারমাণবিক বোমা দিয়ে আক্রমণ করো, মাথায় কিছু আছে, কি আছে মাথায় তা তো আমি জানি না, মাথাটা রিসার্চ করলে দেখা যাবে কিছুই পাওয়া যাবে না। লং মার্চটা না করে বর্ডারটা ভেঙে একটু ঢোকার চেষ্টা করুন। তাদেরকে আমি আবেদন করব, বর্ডারটা ভেঙে ঢোকার চেষ্টা করুন। তারপরে যতজন লং মার্চ করেছেন তারা আর বাংলাদেশে থাকবেন না, তারা বাংলাদেশের বাইরে ওপরের জগতে চলে যাবেন। একবার চেষ্টা করুন না, আমি তো আপনাদেরকে বলছি। লং মার্চ করছেন কেন? ভারত আজ পর্যন্ত কারোর সাথে যুদ্ধ করেনি যতক্ষণ না ভারতকে আক্রমণ করা হয়েছে। ইউনিসটা এখন টেরোরিস্ট হয়ে গেছে, ইউনিসটা এখন টেরোরিস্ট হয়ে গেছে। যতগুলো উপদেষ্টা বসে আছে ওগুলো এক একটা টেরোরিস্ট, ওগুলোকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করে ফাঁসি দেওয়া উচিত। জেনোসাইড চালাচ্ছে বাংলাদেশে, ওদের বিচার হওয়া উচিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। কতজন মানুষ মারা গেছে, কতজন ধর্ষিত হয়েছে, কতগুলো মন্দির ভেঙেছে, তার কোনো হিসাব নেই। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করে রেখেছেন, কেন গ্রেপ্তার করেছেন? সাধারণ মানুষের তো কোনো বিচিত্র এমনি বেড়ে দেয়, ফাঁসি হওয়া উচিত ইউনিসের। দেখুন, আপনি একজন সাংবাদিক, আমি আপনাকে এইটুকু বলতে পারি, আপনার এটা ধারণা হয়তো নেই যে বাংলাদেশে আদালত বলে কোনো জিনিস নেই, বস্তুই নেই। বাংলাদেশের ইতিহাস ঘাঁটলে জানা যাবে যে বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি রায় দিয়েছেন বলে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, জাস্টিস সিন। এই ঘটনা বাংলাদেশে ঘটেছে। বাংলাদেশে যে ক্ষমতায় আসে ওখানকার যারা বিচারপতি থাকেন বা বিচারক থাকেন, সে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে হোক, হাইকোর্টে বা অ্যাপিলেট ডিভিশন, ওটাকে সুপ্রিম কোর্ট বলে বাংলাদেশে, এই দুটো ক্ষেত্রে তারাকে যা বলে দেয় সরকারের তরফ থেকে তারা তাই করেন। ওখানে কোনো বিচার ব্যবস্থা আছে? ওখানে বাংলাদেশে কোনো যদি বিচার ব্যবস্থা মিনিমাম থাকতো তাহলে আপনি বলুন ধারাবাহিকভাবে যিনি বাংলাদেশে ক্ষমতায় নেই তিনি দেশে থাকতে পারেন না। এক্সাম্পল, তারেক রহমান ক্ষমতায় নেই, দেশে নেই, এখনো ঢুকতে পারেন। ওনারই প্রায় সব টেরোরিস্ট গ্রুপরা সরকার চালাচ্ছে, কিন্তু উনি এখনো এসে ঢুকতে পারেননি। ঢুকলে বাংলাদেশে কি হবে কেউ জানে না। জামাত, হেফাজতে ইসলাম, বিএনপির মধ্যে ঝামেলা লেগে যাবে কিনা কেউ জানে না। শেখ হাসিনা আজকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়েছেন, তিনি বাংলাদেশের বাইরে থাকেন। আপনি যাকেই দেখবেন বাংলাদেশে ক্ষমতায় নেই তিনি বাংলাদেশে থাকতে পারবেন, আইদার থাকলে মরবে অথবা জেল হবে। এই হলো বাংলাদেশের এটা কালচার। ৭৫ সালে যবে মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল তারপর থেকে আপনি দেখুন বাংলাদেশের সর্বকালের সেরা দুজন নায়কের কথা যদি আপনি বলেন, এক মুজিবুর রহমান আর এক জিয়াউর রহমান, দুজনেই মারা গেছে, হত্যা করা হয়েছে। মুজিবুর রহমানেরটা তো আরো স্যাড, গোটা পরিবারটাকে মেরে দিয়েছে, ছোট বাচ্চা রাসেল তাকেও পর্যন্ত ছাড়েনি। ঘটনা ঘটেছে, এটা তো বাংলাদেশেই ঘটেছে। তাই জন্য বাংলাদেশে যিনি ক্ষমতায় নেই তিনি থাকতে হবে। তাদের আইন আদালত বলে জিনিস আছে নাকি? আদালত কোথায় আছে যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে? বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াই নেই যে সরকারটা চলছে। আপনারা মিডিয়ার লোক চালিয়ে যাচ্ছেন কি শেখ হাসিনা। দেখুন ভারত সরকার কি ভাবছে, বাংলাদেশ সরকার কি ভাবছে, তাদের লিগালি কি তারা ভাববে, আমি তাতে নেই। আপনারা চালিয়ে যাচ্ছেন কি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী। কেন বলবেন সাবেক প্রধানমন্ত্রী? অগণতান্ত্রিক সরকারকে আমি মানবো? এই উপদেষ্টা পরিষদকে আমি মানবো? আমি মানবো না। আমি তো ভারত সরকারের কাছে আবেদন করবো এই সরকারকে রেকগনিশন বন্ধ করে দিই এবং আন্তর্জাতিক স্তরে রাষ্ট্রসংঘে বলুন যে এই সরকারকে আমরা মানি না। একটা গণতান্ত্রিক দেশে এই সরকার চলতে, প্রথম থেকে যদি দেশটা রাজতন্ত্রের সরকার হতো ভুটানের মতো মানতে পারতাম। পৃথিবীতে অনেক জায়গাতেই রাজতন্ত্র চলে, এই দেশটাই তো গণতান্ত্রিক দেশ, এখানে কোনো এই দেশে কোনো রাজা নেই। একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকার চলবে আর বিশ্বের সব দেশ মেনে নেবে, এটা হয়। এইটার বিরুদ্ধে তো রাষ্ট্রসংঘে যাওয়া দরকার এবং ওখানে শান্তিরক্ষা বাহিনী আনা দরকার। আজকে যদি একটা টেরোরিস্টদের গ্রুপ এসে একটা জায়গা দখল করে নেয় তো সেখানে শান্তিরক্ষা বাহিনী যাবে না? এই সরকারটা কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার? না, গায়ের জোরে দখল করা সরকার, গায়ের জোরে দখল করা সরকার। এখানে শান্তিরক্ষা বাহিনী প্রয়োজন আছে রাষ্ট্রসংঘের। আমি অবাক হব না যদি সুপ্রিম কোর্ট বাংলাদেশে রায় দেয় যে ওদের জাতীয় স্লোগান জয় পাকিস্তান। আমি অবাক হব না, কারণ ওখানে বিচার ব্যবস্থাও নেই, কিছুই নেই। বিচার সুপ্রিম কোর্টে আবেদন করে সুপ্রিম কোর্ট কি করবে? বাংলাদেশে সুপ্রিম কোর্টের কোনো ক্ষমতা আছে নাকি? ওনার নামে সুপ্রিম কোর্ট, ও যতগুলো ওই উপদেষ্টা পরিষদের যারা আছে তাদের পায়ে চেটে চেটে সুপ্রিম কোর্ট চলবে বাংলাদেশে। ওখানে বিচার ব্যবস্থাটাই তো তাই। নইলে আপনি বলুন না চিন্ময় কৃষ্ণ প্রভুকে ধরেছে কি কারণে? খুন করেছে বলে? না,
ধর্ষণ করেছে বলে না, অভিযোগ কি? পতাকা। এই পতাকা অভিযোগে সারা বিশ্বে যে দেশে গণতন্ত্র আছে আজ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছেন বলে চিন্ময় কৃষ্ণ প্রভু ছাড়া আমার অন্তত জানা নেই, আমার জানা নেই। এবং আপনি সারা পশ্চিমবাংলা কেন সারা বিশ্বে আপনি খুঁজে ফেসবুক, পতাকা নিয়ে বিবাদের জেরে কাউকে গ্রেপ্তার হয়েছে বলে সারা বিশ্বে কোনো দেশে আপনি পাবেন না। আপনি আমেরিকায় পাবেন না, আপনি ইউরোপে পাবেন না। শুধু পতাকা, তার যদি তার এগেনস্টে খুনের অভিযোগ থাকতে পারে, অন্য কোনো অভিযোগ থাকতে পারে, পতাকা এটা কোনো অভিযোগ হতে পারে? এটা কোনো অভিযোগ হতে পারে যাকে একটা গ্রেপ্তার করা যায়? আসলে সেটা নয়। আসলে যারা যারা কিনা মানুষের হয়ে কাজ করে, যারা মৌলবাদীতে বিশ্বাস করেন না, যারা মনে করেন যে সর্বধর্মের সমন্বয়, যারা মনে করেন ভালোবাসা, প্রেম, জাতি, ধর্ম সব থাকবে, এই যে সেক্টরটা, এই সেক্টরটারই বিরোধী এরা। এরা পাকিস্তানের দালাল, এরা পাকিস্তানের গুপ্তচর, এরা চাইছে হলো অ্যাটম বোম দিয়ে ভারতকে মারতে। আমি বারবার বলছি তো, ওয়েলকাম, মারুন। ভারতের 140 কোটির মধ্যে 10 কোটি জনগণ চলে গেলে কিছু যায় আসে না, বাংলাদেশের 10 কোটি চলে গেলে কিছু যায় আসে। ওই টেররিস্টগুলো দালাল, এই কথাটা বলেছে। আর এখানকার ডাক্তার যারা বাংলাদেশের দেখবে না বলেছে, আমি মনে করি একটু ভুল বলেছে। যে দেখবো না কেন বলেছে? ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবো না কেন বললো? বাংলাদেশি দেখলে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। দেখলেই, ওই টেররিস্ট গুলোকে দেখলেই, নাম শুনলেই বোঝা যাবে কে টেররিস্ট কে টেররিস্ট না, কথা শুনলেই বোঝা যাবে। দেখলে ওই যে ক্যামেরাতে যে সবগুলো আছে, যেগুলো আমরা দেখতে পাই, ভারতের মাটিতে দেখলেই ঘাত ধাক্কা দিয়ে বার করতে হবে। দেখি না কি করতে পারে, কত বড় ক্ষমতা। বলেছে তো ভারত আক্রমণ করবে, করুক না। ওই যেগুলোকে আমরা দেখেছি ওই গণভবনে হুজ্জুদি করতে, এবার বাংলায় ঢুকে দেখাক না, চোখের সামনে দেখলেই। একটাই ভুল কাজ বলেছে যে ওরা ভদ্রলোক, ভারত উদারনীতির দেশ, এই উদারনীতি করে ভারতবর্ষ গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অত ক্ষমতা আছে নাকি বাংলাদেশ সম্বন্ধে বলার? ওই ললিপপই ওই জন্য বলেছে। উনি ললিপপের মতনই ব্যবহার করেন, উনি ললিপপই খেয়ে থাকেন, তাই জন্য উনি ললিপপের কথা বলেছেন। যদি হিম্মত থাকতো তাহলে তিনি রাস্তায় নামতেন, এই কথা উনি বলতেন না। যদি হিম্মত থাকতো উনি রাস্তায় নামতেন, ওই জন্য ললিপপের মতনই কথা বলেছেন। জাতীয় স্বার্থের ব্যাপারে আমার গলা যদি গর্জে না ওঠে, তাহলে আমি কিসের দেশের নেতা? জাতীয় স্বার্থ যেখানে বলছে কলকাতা দখল করে নেবো, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নামবেন না, তিনি বড় কোনো আন্দোলন করবেন না, শুধুমাত্র আন্দোলন করে যাবেন নিজের স্বার্থে। আর চুরি, জোচ্চুরি, টাকা, চাকরি বিক্রি এগুলো করে যাবেন রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে। তো দেশের নেতারা আগে এগিয়ে যাবে, নিজের জীবন দেবে। আগে তো ওনার বলা উচিত, যদি উনি এটা বলতেন, আমি ওনাকে স্যালুট করতাম, যে কলকাতা দখল করতে আসলে আবার বুকের ওপর দিয়ে দখল করতে হবে। অনেক জায়গাতে তো উনি বলেন যে ওনাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, বললেন না কেন? জাতীয় স্বার্থের জন্য উনি কোনো কথা বলেন না, নিজের স্বার্থ ছাড়া। এই বুদ্ধিজীবীগুলোকে চিহ্নিত করে মেরে ভারত থেকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া উচিত বলেই মনে করি। এখন এই বুদ্ধিজীবীগুলোকে আমি ব্যক্তিগতভাবে মনে করি মেরে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া উচিত। এত যখন প্রেম, বাংলাদেশে থাকুন, এদেশে থাকছো কেন? এত যখন যদি কারোর বাংলাদেশ সম্বন্ধে প্রেম থাকে, তাদেরকে ঘাত ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। তো আগামী দিনে এইটা আমি দাবি করবো এবং আন্দোলনও করতে হবে, মানুষের কাছেও আবেদন করব। যারা বাংলাদেশ খুব প্রিয় মনে করছেন, যাদের বাংলাদেশ সম্বন্ধে কোনো বক্তব্য নেই, যেসব বড় বড় বুদ্ধিজীবীরা বিভিন্ন জায়গায় তারা বক্তব্য রাখেন, তো তাদেরকে ঘাত ধাক্কা দিয়ে বাংলাদেশে বার করে দেওয়া উচিত। ভারতে থাকতে দেবো কেন? প্রয়োজন হলে সেটা করতে হবে। যদি আজকে আমার দেশে আমি ভারতবর্ষের যদি আজকে বাংলাদেশিরা ভারতবর্ষে ঢুকে যায়, সংখ্যালঘুরাও যদি ঢুকে যায়, হিন্দুরা যদি ঢুকে যায়, শুধু তো হিন্দুরা না, অনেক মুসলিমরাও ঢুকবেন, কারণ তারাও হয়তো এই জিনিসটার তারা বিরোধিতা করছে, তারাও ঢুকবেন। তো ভারতবর্ষের ইকোনমির ওপর তো চাপ পড়বে। আর এদেশের বুদ্ধিজীবীগুলো কি ওইগুলোকে মদত দেবে? ছেড়ে দেবো আমরা? প্রয়োজন হলে বুদ্ধিজীবীদের এদেশ থেকে তাড়াতে হবে। আমার মতে এনআইএ, সিবিআই এবং সেন্ট্রাল এজেন্সি যেগুলো আছে, ডেলিবারেটলি দুটো জনগোষ্ঠীর মধ্যে ঝামেলা লাগানোর জন্য এই মুর্শিদাবাদের যিনি নেতা, তাকে সবার আগে গ্রেপ্তার করা উচিত। এবং তার যে মাথা, যিনি এগুলো উস্কানি দিচ্ছেন, পশ্চিমবাংলায় 2011 সালের আগে ধর্মীয় সম্প্রীতি ছিল, যেটা ধ্বংস করে গেছেন এ রাজ্যের এখনকার বর্তমান শাসক দল।
তাকেও গ্রেপ্তার করতে হবে। এটা করা উচিত জাতীয় স্বার্থে এবং দেশের স্বার্থে। আজকে আপনি বলেছেন বলে, আজকে আপনি এই কথাটা বললেন বলে যারা হিন্দু ধর্মাবলম্বী তারাও বলবে, এবার অলরেডি বলতে শুরু করে দিয়েছে। কি চাইছেন আপনারা? সাম্প্রদায়িক পশ্চিমবাংলা তৈরি করার জন্য আপনারা 2011 সালের আগে তো ছিল না। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাবরি মসজিদ ইস্যুর সময়ও পশ্চিমবাংলায় ঝামেলা আপনি পাবেন না, যেটা আপনি 2011 সালের পর থেকে পাবেন। কি চাইছেন আপনারা? পশ্চিমবাংলাটাকে যে সম্প্রীতিটা ছিল সেটা ধ্বংস করে দেবেন? বাংলার মানুষ বসে থাকবে? শুনুন, আমাদের দেশের মুসলিম যারা রয়েছেন, ইসলামিক ধর্মাবলম্বী যারা রয়েছে, তাদের নিয়ে আমি গর্ব করি। কেন জানেন? এই হুমায়ুন কবিরগুলোকে নিয়ে নয়, তাদেরকে নিয়ে এই জন্য গর্ব করি, তার জন্য হলো অনেক ইসলামিক ধর্মগুরু, ওনাদের ভাষায় মৌলবী হতে পারেন, আলেম মোলেমা সমাজ হতে পারেন, তারা বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে কথা বলছেন। সম্মান জানাই তাদেরকে। বলছেন অন্যায় হচ্ছে, বলছেন। তারা বাংলাদেশের সরকারকেও জানিয়েছেন, প্রচুর মিডিয়া চ্যানেলে এসেছে। তারা ভারত সরকারকে জানিয়েছেন, তারা ইউনাইটেড নেশনসে জানিয়েছেন, তারা আন্দোলন করছেন পর্যন্ত এটা নিয়ে। আর এ রাজ্যের শাসক দল কার দালাল আমি জানি না, তবে দালালি ঘোচানোর জন্য মানুষকে সঙ্গে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে হবে এবং এইগুলোকে গ্রেপ্তার করা উচিত বেছে বেছে। আমার খুব ভালো লেগেছিল যে অনেক ইসলামিক ভারতবর্ষের যারা ভারতীয় যারা, তারা প্রতিবাদ করছেন রীতিমতো জিনিসটাকে নিয়ে। আপনি বিভিন্ন চ্যানেলে আপনি দেখতে পাবেন, লিখিত বার্তা থেকে শুরু করে যতটা তাদের পক্ষে করা সম্ভব। ইনফ্যাক্ট আমি বাংলাদেশ হাই কমিশনে আমি একজন ইসলামিক ভাইকে, আমি মুসলিম ভাইকে আমি দেখলাম, সে রীতিমতো প্রায় বাংলাদেশ হাই কমিশনের ভেতরে ঢুকে যাবে। এই কলকাতাতে আমি দেখছি। এইটা দেখলে আমার গর্ব হয়। আর এই যে শাসক দলের যেগুলো চামচা বসে আছে, আমার তো ইউনিসের দালাল বলে এদেরকে সন্দেহ হয়।